আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেঘবালিকা ভালোবাসা গল্পের 34 নম্বর পার্টে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। বলেই হনহনে নিজের ঘরে যায় সিনথিয়া। তারপর খট করে দরজা লাগায়। শব্দে নড়ে চড়ে বসে সবাই। ড্রয়িং রুমে একে অপরের চোখে চোখ রেখে আবার দৃষ্টি লুকায়। ড্রয়িং রুমে আধ বসা হয়ে ফোন স্কেল করছে শিশির। তিনি মামি আর কুটুস বসে টিভি দেখছে। তিথি সবার জন্য চা আর স্পিল নিয়ে আসছে। কুটুস আর মামির জন্য টি টেবিলে ট্রে রেখে শিশিরের জন্য চা নিয়ে যায়। শিশির আদুসহায় হয়ে অবস্থা থেকে উঠে বসে। চায়ের কাপ ধরার অজুহাতে আলতো করে স্পর্শ করে তিথির হাত। তিথি শিউরে ওঠে, চোখ গুলো গুলো করে আকারে হয় আপনা আপনি। পিছন ফিরে এক পলক দেখে নেয় মামিকে। ব্যাস, লোডশেডিং। চোখের পলকে নিজের বউকে ঝাপটে ধরে শিশির। সিগ্ন আলিকদনে শিউরে উঠে তিথির পায়ের পাতা। হাতের তালু আর শূন্য হয়ে যায় পেট। বর চুক্তি অনুভূতিতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তিথি। মোবাইলে ফেস জ্বলিয়ে ওঠে। কিঞ্চিত সময়ের মধ্যে ঘটে যাওয়া অনুভূতি রেশ বুকের মধ্যে চলমান থাকলেও দুজন মানুষ এখন দূর প্রান্তে। বুকের মধ্যে অনুভূতিগুলো সমান তালে শব্দ তুলে বাজছে। তিথি বুকের কাঁপুনিতে শ্বাস বন্ধ করে রাখে। টালমাতাল অনুভূতিতে বিভোর হয়ে বেসামাল হয়ে যাচ্ছে তিথি। বিকেলে সিনথিয়ার একটা পার্সেল এসেছে, তবে খোলা বারণ ছিল। কেন, কি কারণ জানা নেই। অপেক্ষা শুধু ইফরাদের কলের। তুল শব্দে ভেঙে চুরে ভেসে উঠছে সিনথিয়ার ফোন। ইফরাদের আসা কোনো কলই যেন মিস না হয়, এজন্যই এমন ব্যবস্থা। ফোন ধরলে সালাম বিনিময় করে পরে কথা বলে। পার্সেলটা কিসের, খুলে দেখো এখন। সিনথিয়া এক হাতে পার্সেল খুলে। সাদা ব্যাগের মধ্যে থেকে কালো রঙের কিছু একটা। কাঁধ দিয়ে ফোন ঠেকিয়ে মেলে ধরে জিনিসটি কালো রঙের বোরকা। সিনথিয়া বিষণ্ণ চোখে তাকায়। তারপর বলে, এসব কেন পাঠালেন? আমি নিজেই কিনে নিতাম। পরে নাও। তাই বলে বেশি কথা বলো না। পরে সোজা বাইরে চলে আসো। প্রবলেম না। নেকাপার সাথে কালো কোনো সানগ্লাস। তোমাকে যেন না চেনা যায়। সাথে তোমার ভাইয়ার দেওয়া ফোনটা আনবে। ওই রাস্তায় আজ সিসি ক্যামেরা লাগানো হয়েছে। বি কেয়ারফুল। প্ল্যান অনুযায়ী কাজ করবে, ওকে? সিনথিয়া ইফরাদের কথায় প্রস্তুত হয়। তারপর বাইরে যায়। রাস্তায় মোড়ে গিয়ে গাড়ির অপেক্ষা করে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইফরাতকে খুঁজে বেড়ায়। না, ইফরাতকে দেখতে পায় না। না কোনো গাড়ি দেখতে পায়। মনটা হঠাৎ কুকু ডাক দেয়। ইফরাত তো বারবার আগেই এসে থাকে। আজ কেন আসছে না? বুকের মধ্যে ভয়গুলা দানা পাকাতে থাকে। দূরে একটা গাড়ি দেখা যাচ্ছে, তবে মেরুন রঙের। ইফরাদের গাড়ি তো এই রঙের না। সিনথিয়া এই গাড়িটি চিনে না। সিনথিয়া ব্রু তুলে অন্য গাড়ি আসছে কিনা দেখে নেয়। মেরুন রঙের গাড়িটি ঝড়ের গতিতে তার সামনে এসে থামে। সিনথিয়ার শ্বাস কিছুক্ষণের জন্য থেমে যায়। ভিতরে চেপে থাকা বয়গুলো চেঁচিয়ে ওঠে। গাড়ির ড্রাইভিং সিটে বসা লোকটির বিমস্ত মুখ, চোখে কালো রঙের গ্লাস। সিনথিয়া এই হাত দুটো গ্লাস থামায়। মাথায় হুন্ডি টানা। সিনথিয়া ভয়ে চেপে অন্যদিকে পা বাড়ায়। তখনই গাড়ির দরজা ধাক্কা দিয়ে খুলে। সিনথিয়ার বুকটা ধক করে ওঠে। শূন্য হয়ে যায় মাথা। তার মনে হয় বিসঙ্গ সংকট। তাকে পালাতে হবে, বাঁচতে হবে। শূন্য মস্তিষ্কে তালমাতা হয়ে সামনের দিকে ছুটে যায় সিনথিয়া। পিছনের গাড়িটি তার চেয়ে দ্বিগুণ জোরে ছুটে যায় পিছন পিছন। তিথি বিছানায় শরীর মেরিয়ে দিয়ে শুয়ে আছে। বুকের মধ্যে কাঁপানি হৃদ করে। এখনো বেজেই চলছে। তার সাথে বেড়ে চলছে শিশিরের আরেকবার স্পর্শ করার সপ্ত ইচ্ছা। তবে আজ তার অপেক্ষা কেটে যাবে। সে কিনা কোনোদিন অধিকার নিয়ে সবার সামনে তার প্রিয় মানুষটির সাথে কথা বলার সুযোগ পাবে। কখনো কি এমন সুযোগ আসবে? কখনো কি মামি মেনে নিবে? কখনো কি অধিকার নিয়ে শিশির গড়ে একটা পূর্ণ রাত থাকতে পারবে? তার বুকে মাথা রেখে কোনোদিন কি বুড়ের সূর্য দেখা হবে? নাকি গোপনে সাজানো সুখের আশ্রয় গোপনেই বিলীন হয়ে যাবে? সিনথিয়ার গলা শুকিয়ে যাচ্ছে। কে তার পিছু নিল? এমন তো হওয়ার কথা ছিল না। তাহলে ইফরাদের কি কোনো বিপদ হলো? সিনথিয়া জোরের গতিতে শূন্য হয়ে দৌড়ায়। মাঝখানে একবার পিছনে ফিরে যায়। গাড়িটি তার চেয়েও গতি নিয়ে ছুটছে, আর তার রক্ষা নেই। শ্বাসরোধ হয়ে আসে। ঠিক সে গাড়িটির চারপাশে হয়। তারপর হাওয়ার গতিতে তার সামনে। চোখের পলক ফেলার আগে গাড়ির দরজা খুলে বাইরে আসে মুখোশধারী লোকটি। দীর্ঘদেহী লম্বা চওড়া লোক, আপাতস্থ কালো পোশাকে ঢাকা। কালো রঙের পোশাকটি পিছনের দিকে মাটি ছুঁয়েছে, অনেকটা গল্পের জগতে ভাম্পায়ের মতো। মুখে ভয়ানক মাস্ক পরা, চোখে খগল। সিনথিয়া কাপা গলায় বলে, কে আপনি? বলা মাত্রই লৌহ কঠিন হাতে মুঠিবদ্ধ হয় সিনথিয়ার হাত। সিনথিয়া নিজের রপ্ত করা কৌশল প্রয়োগ করে। নিজের এক হাতে মুখ উজাড়ে লোকটি হাতের মধ্যে রেখে অপর হাত দিয়ে লোকটির হাত শক্ত দিয়ে মুচুর দিয়ে নিচে থেকে টেনে নামায়, যাতে শরীরে হেলে পড়ে।
তবে হাতে একটু নড়চড় করতে পারলেও লোকটির শক্তির সাথে পেরে ওঠে না সিনথিয়া। লোকটি হেলে গেলেই হাঁটু বাস করে বুকে আঘাত করে যেত, কিন্তু তার কোনো নড়াচড়াই নেই। কিছু বুঝে ওঠার আগে লৌহ কঠিন হাতে মুঠিভুষ্ট হয় সিনথিয়ার দুহাত। সিনথিয়া পা দিয়ে হাঁটু আঘাত করতে চাইলে মুখোশধারী লোকটি পা সরিয়ে নেয় এবং সিনথিয়া উপায় না পেয়ে নিজের ধারালো দাঁত বসিয়ে দেয় মুখোশধারীর হাতের ওপর। তবে তাতে তার মনে হয় কোনো কাজ আসে না। মুখোশধারী লোকটি একটানে ধাক্কা দিয়ে গাড়িতে বসায়, দরজা লক করে দিয়ে নিজেও গাড়িতে বসে। তারপর হিসিয়ে হিসিয়ে সিনথিয়াকে বলে, গাদা কোথাকার। গলার সুর গম্ভীর্য আর ধমকের সুরে সিনথিয়া ভেবাচেকে খায়। পরিচিত গলা সুরে নড়ে চড়ে বসে। তারপর দীর্ঘ গলায় বলে, তো বলবেন না এটা আপনি? বলার সুযোগ পেলাম কই? সিনথিয়া ভিতর থেকে হাসি ফেটে পড়ে যায়। তারপর একটা চিন্তায় মাথা ভারী হয়ে পাথরের মতো ঠেস করে লাগে। এভাবেই কি জিসানের ওপর অ্যাটাক হয়েছিল? ফ্ল্যাশব্যাক। করিডোরে লম্বা লম্বা পা ফেলে কাঠের ভারী দরজা ঠেলে কেবিনে প্রবেশ করে ইফরাত। মিটিং এর জন্য ডাকা হয়েছে পুলিশ সদস্যদের। লম্বা আকৃতির টেবিল, দুই সাইডে সারি সারি চেয়ার। বসে আছেন থানার কিছু এসপি। টেবিলের মাথায় রাখা চেয়ারটি এখনো ফাঁকা। ইফরাত নিচের জায়গায় বসে। প্রভুরঞ্জন সরকার আসেনি 30 সেকেন্ড পরেই। সকল ফর্মালিটি শেষে শুরু হয় আলোচনা। ইফরাত দেওয়ালে টানানো ডিজিটাল বোর্ডে আনস্লেট ক্রাইমগুলো লিখে দেয়। তার মধ্যে সাম্প্রতিক 2টি মার্ডার হয়েছে, যার কোনো ক্লো নেই। লাস্ট মার্ডার হয়েছিল বিষয়ক্রমের মাধ্যমে, তবে বিষ প্রয়োগের প্রসেসটাও এখনো কেউ ধরতে পারেনি। সুরক্ষা ও দমন হাতে কারো মার্ডারের পিছনে সবটাই ধোঁয়াশা। অপরের মার্ডার ও রাতের আধারে জিসানের ওপর অ্যাটাক, বিষণ্ণ স্প্রিং পড়া যায় ইফরাত। পুরনো একমাত্র বড় কেস হলো রায়হান রাফি। তিনি এখনো নিরুদ্দেশ। বাকি তরুণগুলো এখনো নিখোঁজ। কেসটির বিষয়ে নিজের তো বক্তব্য রাখে ইফরাত। রায়হান রাফির গুম আর তরুণগুলোর মিসিং, এই দুটো কোনো না কোনোভাবেই রিলেটিং। আর রায়হান রাফির কিডন্যাপিং হওয়ার আর মিস সিনথিয়া ফেসে যাওয়া হয়তো প্ল্যান মাফিক। হয়তো সবকিছুর আড়ালে লুকিয়ে থাকা ডেভিল এটাই চেয়েছে, রাফি কিডন্যাপ হোক, মেয়েটি ফেসে যাক, আর কেসটা টেরিকেল হয়ে আমার কাছে আসুক। আমার আর ডিকটেম এর একটা সহজ কনফিউশন থাকুক, যাতে তার মধ্যে আমাকে টেপ ফেলা যায়। মাথা নিচু করে পুরো বিষয়টা একবার গেঁথে নেয় জাবির। তারপর সব সাজিয়ে নিয়ে বলে, স্যার কোশ্চেন, যদি আপনাকে ধরায় তাদের মূল উদ্দেশ্য হয়, তারা অন্য পথ বেছে নিত। বাকিরা মাথা চাকিয়ে সম্মতি দেয়। ইফরাত দুপা এগিয়ে আসে। প্রদীপরঞ্জন সরকার কিছুক্ষণ ভাবেন, তারপর বললেন, ইফরাতের ওপর একাধিকবার অ্যাটাক হয়েছে, এটা আমরা জানি। তবে কোনোভাবে এই প্ল্যান সাকসেসফুল হয়নি। হতেও পারে এই সুরক্ষা সমস্ত প্ল্যান দিয়েই তারা উদ্দেশ্য হাসিল করতে চাইছে, যাতে আমরা আজ করতে না পারি অথবা ভেবেও না দেখি। এক্সেলেন্ট স্যার, তবে এটাও হতে পারে এটা ঢিল দুই পাখি। রাফিকেও প্রয়োজনে আমাকেও প্রয়োজন, মাঝখানে মেয়েটা কারো চালার গুটি। প্রজকনগর সরকার বললেন, তাহলে এক কাজ করা যেতে পারে, ওদের দেওয়া গুটিকেই ওদের ধরার চাল বানানো যায় না? যা স্যার, তবে এক্ষেত্রে মেয়েটির লাইফ রিস্ক থাকতে পারে, যেহেতু আমরা কেউ জানি না এর পিছনে কে বা কারা রয়েছে এবং আসল উদ্দেশ্য কি করতে যাচ্ছে। যেহেতু সিনথিয়া ইবনার ভবিষ্যৎ মতে ডেভলি তাকে বোন হিসেবে দাবি করে। এটা কতটুকু সত্যি আমরা জানি না, কিন্তু অজানা লোকটি মেয়েটির সাথে সাথে ফোনে কন্টিনিউ করে। ওই জন্যই আমি বিএপি সেক্রেটারির সাথে কথা বলেছি। তবে আমাদের পিবি সেক্টর ট্যাগ করতেও বরাবর ব্যর্থ হয়েছে, বিকজ সে 1 মিনিট হওয়ার আগেই প্রতিবার কল কেটে দেয়। মেয়েটাকে ইনফর্ম করেছিল 1 মিনিট কথা বলতে হবে। তবে সে প্রতিবারই 1 মিনিট হওয়ার আগেই কল কেটে দেয়, প্রয়োজনে আবার কল করে। তাহলে মেয়েটিকে ইনফর্ম করো, যেভাবে হোক না কেন 1 মিনিটের কনভার্সন যেন কন্টিনিউ করে। আলোচনার মধ্যে পার্সোনাল ফোনটি কেঁপে ওঠে ইফরাদের। পকেট থেকে ফোন বের করে ফোনের স্ক্রিনে চোখ রাখতেই দেখে কলিং সিনথিয়া ইবনা। অন্য সময় হলে ইফরাত কোনোভাবে ধরতো না, তবে এই মুহূর্তে তার ফোনের কেসের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইফরাত সকলের উদ্দেশ্যে বলে সরি, তারপর ফোন রিসিভ করে লাউড স্পিকার দেয়। তারপর বলো। সিনথিয়া বলে, স্যার ভাইয়া আরেকটা বার মেসেজ দিয়েছে, রাতে 1টা নাগাদ কল দিবে, আমি যেন সজাগ থাকি। রাত 1টাতে কেন? জাবির তড়িঘড়ি করে গলা উঁচিয়ে বলে, স্যার আমার মনে হচ্ছে মুখোশধারী লোকটি কোনো রিস্ক নিতে চাচ্ছে না। হাতে পার ঢেবলি, এটা হচ্ছে তাদের প্ল্যান সম্পর্কে পুলিশ আজ না করতে পারে। কোনো কারণে সিনথিয়া ইবনা কে যদি সন্দেহের তালিকায় পুলিশ আনে এবং কোনো কারণে ট্যাগ করতে না পারে, তাই অত রাতের কথা বলেছে। এবং রাত ভারী হলে অবশ্যই কেউ মিস সিনথিয়া ইবনার কল ট্যাগ করার জন্য বসে থাকবে না। আমান শিওর, জাস্ট গেস করলাম। রাইট। ইফরাত ফোন ধরে বলে, ওকে স্যার, আরেকটা কথা, প্ল্যান মনে হয় চেঞ্জ হবে। যেমন মানে 2 দিন পর কথা হলো, যা করার তারা কালকেই করবে। ইফরাদের ব্রুকুসকে সংকোচ হয়।
ভাবুক দৃষ্টিতে শূন্যে চেয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে কলিউসন। তারপর আবার আলোচনায় মন দেয়। স্যার, সিনহিয়া ইবনাকে 2 দিন রিল্যাক্স থাকার কথা বললেও এখন বলা যাচ্ছে না, প্ল্যান চেঞ্জ হবে এবং তা কালকেই অ্যাপ্লাই করবে। জাবির বলে তাহলে আমাদের সকল তথ্য আজ রাতের মধ্যেই নিতে হবে। তাদের প্ল্যান অনুযায়ী যেতে হলে অনেকেরই লাইফ রিস্ক নিতে হবে, বিশেষ করে আপনার। সো যা করার আজ রাতের মধ্যে। ইফরাত সম্মতি দেয়, তারপর বলে তাহলে আজ রাতে 1টার অপেক্ষায়। জাবির বলে আমার কিছু বলার আছে স্যার। দেখুন, আমাদের এই একটাই চান্স, এই একটা ফোন কল, ওই কল একবার আসবে, মানে সুযোগ একটাই। মেয়েটা যদি 1 মিনিটের কথা কোনোভাবে কন্টিনিউ না করতে পারে বা সঠিক সময়ে টেকনিক অ্যাপ্লাই না করতে পারে, আর এত দূর থেকে আমরা কতটুকু বা হেল্প করতে পারবো। আমার মনে হয় ওই টাইমে মেয়েটা আমাদের কাছাকাছি বা আমাদের টিমের কাছাকাছি থাকলে বেটার হতো। ওর বাসায় যাওয়া ঠিক হবে না, বিকজ রিক্স একটা। মোবাইল ফোন তাকে দেওয়া হয়েছে, তাও আবার তার জানালার কাছে। আমার মনে হয় ওর বাসার কেউ এসবের সাথে জড়িত। এর মুহূর্তে আমরা হেল্প নিচ্ছি অথবা সে আমাদের হেল্প করছে। এই দুটো জিনিস কোনোভাবে শত্রুকে বুঝতে দেওয়া যাবে না, তাহলে প্ল্যান চেঞ্জ হবে। আমাদের সকলে অন্যের জন্য বিষয়টি স্ক্রিন করে যেতে হবে। যেহেতু একটা ডিভাইস শত্রুপক্ষ থেকে দেওয়া হয়েছে, অবশ্যই এর কোনো কারণ আছে। হতেও পারে তাকে সব সময় ফলো করা হয়, কোথায় যায়, কার সাথে সাথে কথা বলে। হতে পারে তাহলে তো বাইরে আনাও রিস্ক হয়ে যায়। ট্র্যাক করলে জানতে পারবো মেয়েটা কোথায়। ওয়েট, আমি BIA ডিপার্টমেন্ট অন করে কল করে দিচ্ছি। একটা কক্ষের নির্দিষ্ট জায়গায় ফাঁকা ফাঁকা রেখে পরপর রাখা লিস্টের মডেল টেক্সট, সেখানে চলছে নিউজ, স্যাটেলাইট ইমেজ আর কিছু স্ক্রিনে রেকর্ডিং এর তরঙ্গের ঢেউ খোলানো তরঙ্গ। কানে হেডফোন গুঁজে তরুণ থেকে বয়স্কদের মধ্যে শুধু অজানা সত্যিকারের বাইরে আনা প্রফেসর, সবাই নিজ কাজে ব্যস্ত। ইফরাত ডায়াল করে, ফোন রিসিভ করে তন্ময়। তারপর জি স্যার বলুন। সিনহিয়া ইবনে সীমা আসার কলগুলো ট্যাগ করা যায়নি। আমরা চাচ্ছি তাকে আমাদের কাছাকাছি রেখে প্ল্যান সাকসেস করতে। ইয়ার শিওর, কিন্তু ডিভাইসটা তো অজ্ঞানা কোনো লোকের দেওয়া। ট্র্যাকিং সিস্টেম চালু থাকতে পারে। ডোন্ট ওয়ারি, মেয়েটিকে আপনার লোকেশনে আনুন, বাকিটা দেখছি। ওকে, বিফোর 1 AM। ওকে স্যার। বর্তমান প্রশ্নের উত্তর খুলে চোখে খুঁজে বেড়ায়। যদি তাহলে হয়, তাহলে এর সাথে আরো কিছু প্রশ্ন জড়িয়ে যায়। কেন জিসানের ওপর অ্যাটাক হলো? অ্যাটাক না হওয়া স্বাভাবিক, তবে 6টা কামড় দিল কেন? তাহলে কি তার খারাপ সময়টা ইফরাতের মনে দাগ কেটেছিল? সে কি প্রতিশোধের নেশায় এই কাজটা করলো? আর প্রতিশোধ, রাগ, বিক্ষোভ তো ভালোবাসা থেকে আসে। ভালোবাসার মানুষের প্রতি আঘাত অপর প্রতিষ্ঠার মানুষ কখনোই সহ্য করতে পারে না। নাকি সে শুধু তার দায়িত্ব থেকে এই কাজটা করলো? প্রশ্নের মৌমশা করছে মনের ভিতরে। তা এখন কি করবে? ইফরাত ফুল স্পিডে গাড়ি চালিয়ে 30 মিনিটের মধ্যে একটা সেফ জোনে পৌঁছায়। নিজের মুখোশের মাস্ক খুলে ফেলে। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।